जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा প্রণমামি মুহুর্মুহুঃ। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। সমস্ত দর্শক বন্ধুকে জানাই চ্যানেলের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা। ঠাকুরের অন্যান্য পার্শ্বদের মধ্যে বলরাম বসু ছিলেন অন্যতম। আজ আমরা তাঁরই স্মৃতির অনুধ্যান করতে চলেছি। শ্রীযুক্ত বলরাম বসু স্বনামধন্য শ্রীযুক্ত কৃষ্ণরাম বসু মহাশয়ের বংশের মুখ উজ্জ্বল করে ইংরেজি 1842 ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তাঁদের বংশধর বৈষ্ণব ছিলেন। কৃষ্ণরাম বসুর এক পুত্র গুরুপ্রসাদ স্বগৃহে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউয়ের প্রতিষ্ঠা করেন। সেই বিগ্রহের নাম অনুসারে ওই অঞ্চলের নাম হয় শ্যামবাজার, যা আজ আমাদের সকলেরই পরিচিত জায়গা। এছাড়াও তাদের বৃন্দাবনে কালাকুঞ্জ, উড়িষ্যায় লক্ষ্মীনিবাস, যেখানে মা শারদা তাঁর ভক্তদের নিয়ে বাস করেছেন। কোঠারেও মা শারদার পাদস্পর্শে ধন্য তীর্থভূমিতে পরিণত হয়েছে। ভক্ত বলরাম বসু সকাল থেকে 4-5 ঘন্টা পূজাপাঠ নিয়েই ব্যস্ত থাকতেন। তাই এই বিপুল সম্পত্তির দেখাশোনা করা থেকে বিরত থাকতেই পছন্দ করতেন। সেই জন্য তিনি তার কনিষ্ঠ ভ্রাতার ওপর সেই সমস্ত দায়িত্ব অর্পণ করেছিলেন। একবার শারীরিক অসুস্থতার জন্য তিনি প্রায় 12 বছর পুরীধামে কাটিয়েছিলেন। বলরাম বসুর স্ত্রী ছিলেন কৃষ্ণভাবিনী দেবী এবং তিনি ঠাকুরের অন্যতম এক অন্তরঙ্গ পার্ষদ বাবুরাম মহারাজের ভগিনী। তিনি যাতে সাধুসঙ্গ করে সংসার ত্যাগ না করতে পারেন, তাই তার পিতা ও অন্যান্য ভ্রাতাগণ পরামর্শ করে তাকে কলকাতায় আনার ব্যবস্থা করেন। বলরাম বসুর এক ভ্রাতা উকিল রায় হরিবল্লভ বসু বাহাদুরের বাটি ছিল এই 57 নম্বর রমাকান্ত বসু স্ট্রিটের বলরাম বসু ভবন নামে পরিচিত এই বাটিটি, এবং সেখানেই বলরাম বসুর থাকার ব্যবস্থা করা হয়। কেশবচন্দ্র সেনের সংবাদপত্র থেকে প্রথম জানতে পারেন দক্ষিণেশ্বরে এমন এক মহাপুরুষের জন্ম হয়েছে যার মুহুর্মুহু সমাধি হয়। বলরাম বসু এই কথা জানার পরেই ঠাকুরের কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। যার শ্রীমুখের বাণীতে কলকাতার শিক্ষিত সমাজ বিমুগ্ধ, দক্ষিণেশ্বরে ঠাকুর বলরাম বসুকে একান্তে পেয়ে প্রেমাসিক্ত স্বরে জিজ্ঞেস করলেন, তোমার কি কথা আছে বলো। বলরাম জিজ্ঞাসা করলেন, মহাশয়, ভগবান আছে কি? উত্তরে ঠাকুর বললেন, তিনি যে শুধু আছেন তা নয়, আপনার ভেবে ব্যাকুল হয়ে ডাকলে তিনি দেখাও দেন। বলরাম এতে নতুন আলোক পেলেন। তিনি প্রতিদিন পদব্রজে ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যেতেন। একদিন ঠাকুর তাকে জানালেন, ওগো, মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। তাই সেই দিন থেকে ঠাকুরের অদর্শন দিন পর্যন্ত ঠাকুরের নিজের যা কিছু আহার্যের প্রয়োজন প্রায় সমস্তই জোগাতেন, যেমন চাল, মিছরি, সুজি, সাবু, বার্লি ইত্যাদি। দক্ষিণেশ্বরের মন্দিরকে ঠাকুর বলতেন মা কালীর কেল্লা, আর কলকাতার বলরাম বসুর বাড়িকে ঠাকুর বলেছিলেন, এটা আমার দ্বিতীয় কেল্লা। ঠাকুর বলতেন, বলরামের বাড়ির সবাই এক সুরে বাঁধা, কর্তা, গিন্নি, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত। সাধু সেবা, দান, পূজাপাঠ প্রভৃতিতে সকলেরই সমান অনুরাগ। প্রতি বছর রথের সময় ঠাকুর বলরাম বসুর বাড়িতে রথোৎসব করতে আসতেন এবং ভক্ত সঙ্গে কীর্তন গানে মাততেন। সব ভক্ত সেবা করার সময় বলরাম বসু এক কোণে দাঁড়িয়ে থাকতেন, যেন উনি বাড়ির দাস। তাই ওনার চরিত্রকে ত্রেনাদপি শুনিছেনও এই আখ্যা দেওয়া যায়। তিনি বিনয়ের আধার। তিনি এবং তার পরিবার বৈষ্ণব হয়েও শাক্ত ঠাকুরকে শ্রদ্ধা করতেন বলে আত্মীয়রা প্রচুর বিরূপ মন্তব্য করতেন। কথামৃতকর একবার বলেছেন, ধন্য বলরাম,
তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র। ঠাকুর সবাইকে নিমন্ত্রণ করে এই বলরাম মন্দিরে নিয়ে এসে আনন্দের হাট বসাতেন। রাখাল, নরেন, সীম, লাটু আরও কত স্বনামধন্য পার্শ্বদের পদধূলিতে বলরামবাটি থেকে আজ ইহা বলরাম মন্দিরে উপনীত। লাটু মহারাজের কথায় জানা যায় ঠাকুর এই বাটিতে শতাধিকবার ভক্ত সঙ্গে আগমন করেছেন। বলরাম বসুর উপর ঠাকুরের অপূর্ব ভালোবাসা। তার স্ত্রী একবার অসুস্থ হয়ে গেলে মাতা ঠাকুরানীকে ঠাকুর বলেছিলেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, তিনি যেন তাকে দেখে আসেন। কিন্তু মাতা ঠাকুরানী গ্রাম্য রাস্তায় হেঁটে অভ্যস্ত, তাই রাজপথের রাস্তায় তিনি হাঁটতে পারবেন না। এই ভেবে অবশেষে অনেক কষ্টে পালকি জোগাড় করে মাতা ঠাকুরানী তাঁর স্ত্রী কৃষ্ণভাবিনী দেবীকে দেখে এসেছিলেন এবং ঠাকুরের কথা রেখেছিলেন। যখন ঠাকুরের গলরোগ হয় সেই সময় বলরাম বসু বাড়ির নিকটস্থ একটি ভাড়া বাড়ি আয়োজন করা হয়, কিন্তু উন্মুক্ত পরিবেশে দক্ষিণেশ্বরে থাকা ঠাকুরের সেই পরিবেশ পছন্দ হয়নি। তিনি তৎক্ষণাৎ পদব্রজে বলরাম বসুর বাড়িতে এসে উপস্থিত হন। বলরাম বসু ঠাকুরকে সঙ্গে সঙ্গে সেখানে থাকার জন্য অনুরোধ করেন এবং বলেন যতদিন ইচ্ছা তার সেখানে থাকুন। কিন্তু ঠাকুর সেখানে হয়তো সপ্তাহকাল থাকেন। এরপরেই তিনি চলে যান প্রথমে শ্যামপুকুর বাটি এবং পরে কাশীপুর উদ্যান বাটিতে। ঠাকুরের যখন গলরোগ হয় তখন তার খাবার ব্যবস্থার জন্য চাঁদা তুলে খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু চাঁদার টাকায় খাবেন না বলে বলরামবাবুকে তার আহারের দায়িত্ব নিতে বলেছিলেন। বলরামবাবু তা অক্ষরে অক্ষরে পালনও করেছিলেন। 1882 খ্রিস্টাব্দে প্রথম থেকে ঠাকুরের দেহত্যাগ পর্যন্ত বলরামের গৃহদ্বার শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের জন্য উন্মুক্ত থাকত। ঠাকুরের অদর্শনের পরে তার ত্যাগী সন্তানগণ অনেক বিষয়ে বলরাম বসুর উপর নির্ভর করতেন। প্রথম দিকে স্বামীজিরা ও অন্য গুরু ভাইরা বরানগর মঠে খুবই অর্থাভাবের মধ্যে দিন যাপন করতেন। একদিন হঠাৎ বলরাম বসু সেখানে উপস্থিত হয়ে দেখেন তার গুরু ভাইরা শাক ভাত খাচ্ছেন। তাই দেখে তার মনে খুবই কষ্ট হয়েছিল এবং তিনি বাড়িতে এসে নিজেও শাক ভাত খেতে শুরু করেন এবং শ্যালক বাবুরাম মহারাজকে বলতেন বরানগর মঠে গুরু ভাইদের যেন কোনো অসুবিধা না হয় এবং তার কথা তাকে যেন জানানো হয়। তিনি ঠাকুর সেবার জন্য প্রতিদিন 1 টাকা করে বরানগর মঠে পাঠাতেন। এইভাবেই তার সেবা এবং বিনয়ের পরিচয় আমরা জীবনের প্রতি পদক্ষেপে পেয়ে থাকি। কিন্তু ভবিতব্য কে খণ্ডাবে? ঠাকুরের অপর বহু পার্শ্বদের মতো মাত্র 48 বছর বয়সে বলরাম বসুও রামকৃষ্ণলোকে গমন করলেন 13 এপ্রিল 1890 খ্রিস্টাব্দ। কিন্তু বহু ভক্তের পবিত্র পাদস্পর্শে এই বলরাম ভবনটি পরে রামকৃষ্ণ সঙ্গে বলরাম মন্দির আখ্যাপ্রাপ্ত হয়, যেখানে 1 মে স্বামীজির নেতৃত্বে প্রথম বেলুড় মঠের পরিকল্পনা করা হয়, যা আজ বিখ্যাত বেলুড় মঠের প্রদর্শন আমরা সবাই দেখতে পাই এবং তীর্থভূমিতে পরিণত হয়েছে। আজকের বলরাম বসু অনুধ্যান পর্ব এখানেই শেষ করলাম। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানায়, সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের জানায় আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভকামনা। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।